হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু উত্তরণ। উত্তরণের এইটা 6 নাম্বার অঙ্কের প্র্যাকটিস সেট হচ্ছে। যেই প্র্যাকটিস সেটটা আমরা চালাচ্ছি ডেইলি বেসিসে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসএসসি জিডির পরীক্ষাগুলোকে ফোকাস করে। কারণ তোমরা হয়তো ইতিমধ্যে শুনেছো যে খুব শিগগিরই তোমাদের একটা বিশাল ভ্যাকেন্সি তোমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে তোমার কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এবং সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এসএসসি জিডি, যেটা অলরেডি ডিক্লেয়ারও করে দিয়েছে, সেটার প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো সেগুলোর উপর পরীক্ষা হবে খুব শিগগিরই। তো পরীক্ষা হলে তো হবে না, পরীক্ষাটা দিতে হবে পরীক্ষার মতো করে, প্রিপারেশনটাকেও সেভাবে রাখতে হবে। তো তার জন্যই আমরা এই রেগুলার বেসিসে ক্লাসগুলো নিচ্ছি, যেখানে আমরা সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন 3টে করে ক্লাস রাখছি, 3টে স্লটে আলাদা, 8টার সময়, 9টার সময় এবং 10টার সময় রাত্রিবেলায়। রাত 8টা থেকে সোম থেকে শনিবার থাকছে রিজনিংয়ের ক্লাস, রাত 9টায় জিকের ক্লাস থাকছে সোম এবং মঙ্গলবার, বুধ এবং বৃহস্পতিবার থাকছে সায়েন্সের ক্লাস, এবং লাস্ট দুদিন ইংলিশ থাকছে শুক্র এবং শনিবার দিন। আর ম্যাথের ক্লাস থাকছে 10টা থেকে প্রত্যেক দিন সোম থেকে শনিবার। আমি পলাশ স্যার তোমাদের ম্যাথ রিজনিংয়ের ক্লাস নিচ্ছি, সুমন স্যার নিচ্ছেন ইংলিশের ক্লাস, ফিরোজ স্যার নিচ্ছেন সায়েন্সের ক্লাস, এবং শোভন স্যার নিচ্ছেন জেনারেল নলেজ বা জিকের ক্লাস। তো তোমরা এখনও যারা গ্রুপে জয়েন করোনি তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একবার হাই লিখে পাঠাও। আমি অবশ্যই তাদেরকে জয়েন করিয়ে নেবো, এবং জয়েন করার জন্য যাবতীয় যা ইনফরমেশান দরকার সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে রীতিমতো। ওকে, চলো এবার এগোনো যাক। আজকের প্রথম প্রশ্ন, যেটা কিনা লাস্ট দিনের হোমওয়ার্কের ফার্স্ট মানে শেষ প্রশ্ন দিয়েছিলাম একদম হোমওয়ার্কের করার জন্য। 4% হার সুদে, আচ্ছা এটা কিন্তু 4% আর ধরো না, কারণ কি সব বাংলায় লেখা আছে, তার মানে এটাও বাংলায় লেখা আছে এটাকে, কারণ ইংলিশে লিখলে এটাও ইংলিশে এইট লেখা থাকতো। 4% হারে সুদে 1,000 টাকা 8 বছরে সুদে আসলে কত হবে? দেখো, আমি জানি সিম্পল ইন্টারেস্টটা কত হবে। সিম্পল ইন্টারেস্ট কিভাবে বেরোয়? আসল বা প্রিন্সিপালের সঙ্গে টাইম বা সময় বছর হিসাবে গুণ করতে হবে, এবং তার সঙ্গে রেট অফ ইন্টারেস্ট কে গুণ করতে হবে। দেখো, প্রিন্সিপাল কত বলেই দিয়েছে, 1,000 টাকার ওপরে সুদ হবে। টাইম কত, 8 বছর ধরে বলে দিয়েছে। এবার আমি ইংলিশে লিখছি কিন্তু পুরোটা। রেট পার্সেন্ট কত, 4%। দুটো শূন্য তো ডাইরেক্ট কাটলো, তাহলে কি হলো, 320 টাকা। এটা হচ্ছে সুদ পেল। তাহলে ওর কাছে আগে 1,000 টাকা ছিল, সুদ আসল, সুদ কত 320, আসল কত 1,000, 1,320 টাকা টোটাল ও সুদে আসলে পাবে। অপশন সি এখানে কারেক্ট হচ্ছে। একজন লোক সপ্তাহে 5,000 টাকা আয় করেন এবং 4,500 টাকা ব্যয় করেন, তার ব্যয়ের সঙ্গে সঞ্চয়ের অনুপাত কত? দেখো, একটা জিনিস আমাকে জানতে হবে, আমাদের যে আয়, সেই আয়টা অঙ্কের হিসাবে দুটো ভাগে ভাগ হয়। একটা হচ্ছে ব্যয়, এবং আরেকটা হচ্ছে সঞ্চয়। তাহলে আমাকে সঞ্চয় বের করতে হলে আয়ের থেকে ব্যয়টাকে বাদ দিতে হবে। কি বলেছে, একজন লোক সপ্তাহে, পুরো সপ্তাহের হিসাব দেওয়া আছে, আমি সপ্তাহের হিসাবই করি। 5,000 টাকা আয় করেন, তা আয় যদি 5,000 হয়, ব্যয় করেন 4,500 টাকা। সঞ্চয় কত, 5,000 মাইনাস 4,500, বা সঞ্চয় হচ্ছে 500 টাকা। এবার বলেছে কি, যে তার ব্যয়ের সঙ্গে তার সঞ্চয়ের অনুপাত কত। ব্যয় ইস টু সঞ্চয়। ব্যয় কত টাকা করেছেন উনি? উনি ব্যয় করেছেন হচ্ছে 5,000 টাকা, এবং উনি সপ্তাহে খরচ করেন কত, 500 টাকা। তাহলে অনুপাত কত হবে, 1:10, 10:1। সরি সরি, ব্যয় বলেছেন না, আমি আয়টা ধরে নিয়েছি, আমার ভুল হয়েছে। কেন, তো ব্যয় বলেছি, ব্যয় করেছেন তো উনি 4,500 টাকা। তাহলে এখানে দুটো শূন্য কাটলো, পাঁচের পাঁচের সঙ্গে কাটলে এটা 9 হবে। তাহলে 9:1। 9:1, 1:9 কিন্তু। দেখো, খেয়াল করবে, সঞ্চয় অনুপাত ব্যয় বলেনি, ব্যয় অনুপাত সঞ্চয় বলেছে। কোনটা আগে আছে এটা দেখে নেবে, আমি বারবার এই কথাটা বলছি, এর ওপর কিন্তু প্রচুর ভুল হতে আমি দেখেছি।
চলো 3 নাম্বার প্রশ্ন, এবং 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে একটা মেনসুরেশন বা পরিমিতির প্রশ্ন, 2 ডাইমেনশনাল মেনসুরেশন বা তোমার কি বলবো, আম, বাংলা এটাকে কি বলে, দ্বিতল বলা যেতে পারে, দ্বিতল পরিমিতি, 2 ডাইমেনশনাল মেনসুরেশন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলা আছে। আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র মানে যার দৈর্ঘ্য এবং প্রস্থটা আলাদা হবে, কিন্তু প্রত্যেকটা বাহু 90 ডিগ্রি কোণে থাকবে এবং বিপরীত বাহুগুলো সমান হবে। ওকে, তাহলে এখানে বলছে দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3, দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে খেয়াল করো, এইটা আমার দৈর্ঘ্য, সরি, এইটা আমার এখন হবে দৈর্ঘ্য, এই দিকেরটা হবে প্রস্থ, কারণ বলেছে দৈর্ঘ্যটা কিন্তু ছোট, প্রস্থ বড়, যা বলেছে সেভাবে করবে, নয়তো কিন্তু বেশি পাকামো করতে যাবে, ভুল হয়ে যাবে। দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কি বলেছে? 2:3, তাহলে দৈর্ঘ্যটাকে ধরলাম 2x, প্রস্থটাকে ধরলাম 3x। তাহলে ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা। দৈর্ঘ্য কত? আমি ধরেছি 2x। প্রস্থ কত? আমি ধরেছি 3x, 6x²। এবং এখানে এইটাকেই কি বলা আছে? 54 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে x² ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার স্কোয়ার, বা x ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তার দৈর্ঘ্যটা বের করতে বলেছে, পরিসীমাও বের করতে বলতে পারতো, প্রস্থও বের করতে বলতে পারতো, যেটা বের করতে বলবে সেটা বের করবে। এখানে বলেছে কি, এখানে শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বলেছে। আচ্ছা, এখানে বলেছে যে দৈর্ঘ্য বের করতে। দৈর্ঘ্য আমি কত ধরেছিলাম? 2x। তাহলে 2 × 3, দ্যাট ইজ 6 সেন্টিমিটার। ভুল করে তুমি যদি 3x ধরে নিতে দৈর্ঘ্যটাকে বড় হিসাবে, তাহলে কিন্তু এটা আসতো, কিন্তু এটা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 6 সেন্টিমিটার। গন্ডগোল করবে না, দৈর্ঘ্যটা ছোট আছে এখানে, ভুল যেন না হয়। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেন্টিমিটার এবং কর্ণ 26 সেন্টিমিটার হলে পরিসীমা কত? ক্ষেত্রফল বলা আছে, খেয়াল করে দেখো কর্ণ মানে কি। কর্ণ 26 সেন্টিমিটার মানে দুটো কর্ণই কিন্তু আয়তক্ষেত্রের সমান মানের হয়, তাহলে যে কোনো একটা কর্ণ আমি ধরতে পারি। 26 সেন্টিমিটার। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে একটা কাজ করি, এটা কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 240 সেন্টিমিটার স্কোয়ার। আমি একটা কাজ করি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, মানে এটা বি, এটা এ। এবার আমি বলি এ ইন্টু বি ইজ ইকাল টু 240, বা এ বি ইজ ইকাল টু 240। একটু মনে হয় অ্যালজেব্রার কনসেপ্ট একটু আসবে। এখানে কি হচ্ছে, এই অতিভুজটা, যেটা এই ত্রিভুজের অতিভুজ, ধরো এটাকে আমি যদি এ বি সি ডি ধরি, তাহলে এখানে এ সি ইজ ইকাল টু √ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের √ওভার, এটার মান হচ্ছে 26। তাহলে 26-এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে পারি। দুই দিকে হোল স্কোয়ার করে দিলাম, এখানে রুটটা উঠে যাবে হোল স্কোয়ার করলে শুধু। 676 হবে 26-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো, আমি এখানে এইটা পেয়েছি আর এখানে এইটা পেয়েছি।
আমি a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা লাগাই, কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি? 576, 2 ইন্টু 240, 576 প্লাস 480, 6 1056। এটা a প্লাস বি এর হোল স্কোয়ার মানে 1056। তাহলে a প্লাস বি মানে কি? রুট ওভার 1056। 1056 রুট করলে কি হয়? সরি, এখানে একটা জিনিস ভুল হয়েছে। 676, আমি এখানে 576 লিখেছিলাম, এটা 676 হবে। এখানে হবে 1156। এবার ঠিক আছে, 1156 যদি হয়, 1156 আইদার 30 মানে 900, আইদার 34 বা 36 এর হোল স্কোয়ার, 34 হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি ইজ ইকাল টু 34। চলো, এবার বলেছে যে ওর পরিসীমা, পরিসীমা মানে কি? 2 গুণ দৈর্ঘ্য মানে a প্লাস প্রস্থ, 2 গুণ a প্লাস বি তো আমি জানি 34, তাহলে 68 সেন্টিমিটার। প্লিজ কেউ বলো না এটা আরো একটু ছোট করলে ভালো হতো, যেটা একটু বড় হবে সেটা হবে, কিছু করার নেই। এটা ক্যালকুলেটিভ পার্ট আছে এর মধ্যে, তাহলে অঙ্ক মুখস্থ করে যেতে হবে, কিছু জায়গায় একটু বড় অঙ্ক দিতেই পারে। 8 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? আচ্ছা, ভিতরের দিকে হবে। রাস্তা আছে ভেতরের দিকে, 1 মিটার চওড়া। এক্স্যাক্টলি মিডিল দিয়ে যেতে হবে তার কোনো মানে নেই, রাস্তাটা ভেতরে যে কোনো জায়গায় থাকতে পারে, একই ব্যাপার হবে। এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে, এই রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, এই পুরো রাস্তাটা, এবার একটা জিনিস খেয়াল করার আছে এখানে, ইনফ্যাক্ট অনেকগুলো জিনিসই এখানে খেয়াল করার আছে। সবার প্রথমে যেটা খেয়াল করা সেটা হচ্ছে, এই রাস্তাটা যদি আমি এই বরাবর দেখি, তাহলে এটা 1 মিটার চওড়া, আর এই বরাবর দেখি এটা 8 মিটার, 6 মিটার চওড়া, তার মানে এটা 8 মিটার। তাহলে এইটা 1 ইন্টু 8 মিটারের একটা চওড়া রাস্তা। আর এই দিক বরাবর যদি দেখি, এই দিকে 1 মিটার, আর এই বরাবর 6 মিটার, প্লাস 1 ইন্টু 6, তাহলে 8 অক্ষে 8 আর 6 অক্ষে 6 মানে 14 মিটার চওড়া। কিন্তু এই মাঝখানে একটা 1/1 এর একটা রাস্তা আছে, মানে 1 ইন্টু 1 এর হোল স্কোয়ার, এতটা একটা রাস্তা আছে, এটা বাদ যাবে কারণ সেটা দুবার ক্যালকুলেট হয়েছে। তাহলে 14 মাইনাস 1, দ্যাট ইজ 13 সেন্টিমিটার বা মিটার স্কোয়ার, এখানে মিটারে আছে, 13 মিটার স্কোয়ার। সেন্টিমিটার লিখে দিয়েছি এখানে অপশানে, যাই হোক মিটার হবে, সেটা কোনো বড় ব্যাপার না এখানে, বা ওখানে প্রথমে হয়তো সেন্টিমিটার ছিল, ইউনিটে একটু গন্ডগোল হয়েছে, বাট ক্যালকুলেশনটা আই গেস বুঝতে পেরেছো, যে মাঝেরটা একবার রিপিট হয়েছে বলে এই যে এই স্কোয়ার পার্টটা, এটা আমি দুটোর মধ্যেই ক্যালকুলেট করেছি। লম্বালম্বি যখন করছি তখনও, আবার চওড়াচৌড়ি যখন করছি, চওড়াতে করছি যখন, তখনও ক্যালকুলেট হয়ে যাচ্ছে, দুবার ক্যালকুলেট হয়েছে।
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 যোগ করলে 5, 7, 21 দ্বারা বিভাজ্য হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা 5, 7 আর 21 দিয়ে বিভাজ্য সেটাকে দেখি। এদের এলসিএম করতে হবে। একমাত্র 7 দিয়ে যায়। 5, 1, 3। তাহলে এদের এলসিএম কত হবে? 7 গুণ 5 গুণ 3, 105। 7 15 3 5 15, 7 15 105। আচ্ছা, 105 হচ্ছে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 4 যোগ করলে যোগফল বিভাজ্য হবে? তাহলে 105-এর থেকে এবার 4 বাদ দিয়ে দাও। মানে 101 এমন একটা সংখ্যা যার সঙ্গে 4 যোগ করলে, মানে 4 যোগ করলে 105 হয়ে যাবে, তবে গিয়ে সেটা বিভাজ্য হবে। ওকে? আচ্ছা, আই গেস এটা 4 নয়, এটা 8 হবে। তাহলে কি মিলবে? 97। ইয়েস। এটা 4 নয়, এটা 8 হবে আর কি। মানে অ্যাকচুয়ালি হয়তো ইংলিশে 4 লেখা হয়ে গেছে। মানে ইংলিশের 8 লেখা হয়ে গেছে কোনোভাবে ভুল করে। 7 নাম্বার প্রশ্ন। কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36 আর 45 দ্বারা বিভাজ্য হবে? আবার সেই এদের এলসিএম। প্রথমে 2 দিয়ে যেতে পারে। 11, 14, 18, 45। আবার 2 দিয়ে যেতে পারে। 11, 7, 9, 45। এবার 3 দিয়ে যেতে পারে। 11, 7, 3, 15। আবার 3 দিয়ে যেতে পারে। 11, 7, 1, 5। আর কিছু দিয়ে যাবে না। 11, 7 আর 5 কে কোনো কমন সংখ্যা দিয়ে যায় না একবারে। তাহলে এদের এলসিএম কি হবে? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 11 গুণ 7 গুণ 5। প্রথমে এই দুটো তো 10 তৈরি করছে, এটাকে বাদ দিই। 3 তিরিকে 9 দুগুণে 18 গুণ 77 গুণ 10, এই হবে 18। আচ্ছা, 18-র সঙ্গে আগে 77 গুণ করি। ঠিক আছে, তাই করি, সেটাই ভালো হবে। 18 সাথে 126-এর 6 হাতে 12, 18 সাথে 126, 126-এর সাথে 128, 138 শূন্য। এত বড় আসছে, একটু বড় এসে যাচ্ছে, আমি সেটাই ভাবছিলাম। উম এর মধ্যে কোনোটিই নয় হবে। তা কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করলে, মানে এর থেকে 3 বাড়িয়ে দিতে হবে। 13, 86 প্লাস 3, সরি 0 প্লাস 3, 13, 8, 6, 3। এর থেকে যদি 3 বাদ দিই তবে এটা এসে যাবে এবং তখন এটা বিভাজ্য হয়ে যাবে। ওকে? এখানে কোনোটিই নয় হবে। 11, 28, 36, 45 একবার চেক করে নিই। 2 দিয়ে গেলে 14 আর 18, 2 দিয়ে গেলে আবার 7 আর 9, আর এইদিকে তো 11 আর 45 থেকেই যাচ্ছে। 3 দিয়ে গেলে 11 থেকে যাচ্ছে, 7 থেকে যাচ্ছে, 3 আর 15, আর 3 দিয়ে কাটলে 1 আর 5, 11 আর 7 থেকে যাচ্ছে। হুম, ঠিকই আছে। 18 গুণ 77 গুণ 10 ঠিকই আছে। এখানে অ্যান্সার হবে হচ্ছে 13865। আমার মনে হয় অপশনগুলো কিছু গন্ডগোল ছিল, নয়তো এত দূরে দূরে দিত না আর কি। মানে যেগুলো কাছাকাছিও কিছু সেন্স নেই। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। এটি একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা আয়তক্ষেত্র আছে, দৈর্ঘ্য 10 কমাতে হবে, প্রস্থ 10 বাড়াতে হবে। দেখো, ধরলাম এটার দৈর্ঘ্যটা a, প্রস্থটা b। ভালো করে বুঝবে। যদি দৈর্ঘ্য থেকে 10 কমাই, তাহলে প্রস্থ থেকে 10 বাড়াই, তবে এটা সমান হবে। তার মানে দেখো, দৈর্ঘ্য আর প্রস্থর পার্থক্য 10 যোগ 10 20। এটা বোঝা যাচ্ছে? এটা আগে মাথায় আনো। দৈর্ঘ্য আর প্রস্থের যে পার্থক্য সেটা হচ্ছে 20। মানে আমি বিটাকে বলতে পারি a - 20।
তার মানে আমি বলতে পারি যে ক্ষেত্রফল, না পরিসীমা বলেছে, সরি, পরিসীমা বলা আছে, তাহলে পরিসীমা সমান সমান 2 ইন্টু, তাহলে পরিসীমা কি, a প্লাস বি, 2 ইন্টু a প্লাস বি, তাহলে 2 ইন্টু a কত, a তো এই, b হচ্ছে আমি a মাইনাস 20 ধরেছি, 2 ইন্টু 2a মাইনাস 20, 4a মাইনাস 40, এটা সমান সমান, দেখো আমাকে কি বলা আছে, 120 মিটার, ঠিক আছে, বা আমি এক স্টেপ আগে থেকেই ধরি না, বেশি সুবিধা হবে, বেকার কেন কমপ্লিকেশন করছি। এটা যদি 120 হয়, 2 দিয়ে আগেই কেটে ফেলি, এটাকে 60 করে দিই, তাহলে 2a ইজুকাল টু 60 প্লাস 20, তাহলে 2a ইজুকাল টু 80, a ইজুকাল টু 40 মিটার। এবার বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, a যদি এটা হয়, b হবে এর থেকে কিন্তু 20 কম, মাথায় রাখো 20 মিটার, তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল, এইটার ক্ষেত্রফল কি হবে, a ইন্টু বি, a কত, a হচ্ছে 40, b কত 20, তাহলে হবে হচ্ছে 800 মিটার স্কোয়ার। অপশন সি এখানে কারেক্ট হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট। আচ্ছা, পরেরটা কি বলেছে, 9 নাম্বার, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। এইটার ক্ষেত্রে এই গ্যাপটা খুব ইম্পর্টেন্ট, এখানে 16 দিয়ে ভাগ করলে বলছে 6 ভাগশেষ থাকবে, মানে এই গ্যাপটা 10-এর, 24 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ থাকবে, মানে এখানেও 10-এর গ্যাপ, 36 দিয়ে ভাগ করলে 26 থাকবে, এখানেও 10-এর গ্যাপ, এবং এটা কোইন্সিডেন্স নয় যে প্রত্যেকটাতে 10 করে আসছে, এই 10টা পারপাসফুলি প্রত্যেকটাতে সেম আসছে, এবং এটা যদি না আসে তবেই প্রশ্নটায় গন্ডগোল আছে। তাহলে যাকে 16, 24 এবং 36 দিয়ে ভাগ করলে, সেই ক্ষুদ্রতম সংখ্যাকে, এদের এলসিএম বা লসাগু বের করি, 2 দিয়ে ভাগ করলে 8, 12 আর 18, আবার 2 দিয়ে ভাগ করলে 4, 6 আর 9, আবার 2 দিয়ে ভাগ করলে 2, 3 আর 9, এবার 3 দিয়ে যাবে, 1 আর 3, তাহলে কি হচ্ছে, এদের এলসিএম হচ্ছে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 3, দুটো 3 9, চারটে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 গুণ 9, 144, 9 16 144, এবার এই যে 144 বেরোলো, এই 144কে 16, 24 এবং 36 দিয়ে ভাগ করলে মিলে যাবে, কিন্তু 6, 14 আর 26 ভাগশেষ আসবে, সেটা বের করতে হলে 144-এর সঙ্গে তুমি যেটা করবে সেটা হচ্ছে যে এর থেকে তুমি 10 বিয়োগ দেবে, বিয়োগ দিলে কি হবে, 134, এই 134 হবে অ্যান্সার। করে দেখতে পারো, 134-এর থেকে তুমি যদি 134-কে 16 দিয়ে ভাগ করো 6 ভাগশেষ আসবে, 134-কে 24 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ আসবে, 134-কে 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ আসবে, এই হচ্ছে অ্যান্সার আসবে। ওকে, পরের প্রশ্ন, একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটার ভোটদানকে বিরত ছিলেন, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% বাতিল হয়, গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি যদি 9,261 ভোট পেয়ে থাকেন, তাহলে মোট ভোটার সংখ্যা কত। 25% ভোটার ভোটদান থেকে বিরত ছিল, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়, গ্রাহ্য ভোটের 75% পেয়ে নির্বাচিত হয়েছেন যিনি 9,261, মানে যদি নাম্বার অফ ভোটার, ভোটার সংখ্যা যদি ভি ধরি,
তার মধ্যে 25% দেয়নি, মানে 75% ভোট দিয়েছে। 2% ভোট বাতিল হয়েছে, তার মানে 98% ভোট তার মধ্যে গ্রাহ্য হয়েছে। গ্রাহ্য ভোটের 75% পেয়েছে যে নির্বাচিত হয়েছে। এইটা হচ্ছে 9261। ব্যাস, সিম্পল ব্যাপার। কমপ্লিকেটেড লাগতে পারে, কিন্তু জিনিসটা সোজা। 98/100 গুণ 75/100 ইকুয়াল টু 9261। দেখো, 25 দিয়ে এটা 3, এটা 4, 25 দিয়ে এটা 3, এটা 4। এটাকে কাটছি না 100 দিয়ে, খুব একটা কাজের কাজ মনে হয় না হবে। 98 দিয়ে যদি কাটি, আচ্ছা ঠিক আছে, 98 দিয়ে যদি এটা ইয়ে করি, আমার মনে হয় 49 তো, 7 দিয়ে যাওয়া উচিত। 7 অক্ষে 7, 3 7 21, 7 দুগুণে 14, 3 7 21, 7 দিয়ে কাটলে 1, 4 7 28। আবার 7 দিয়ে যদি কাটি 2, 7 দিয়ে কাটলে কি হবে? 7 অক্ষে 7, 23 62, 7 7 7 56, 63, 7 9 63। ওকে, এবার 3 তিরিকে 9 দিয়ে কাটলে 21। ওকে, এটা 2 দিয়ে কেটে দিলে 2। তাহলে ভি ইজ ইকুয়াল টু 21 ইন্টু 2 ইন্টু 4 ইন্টু 100। তার মানে ভি ইজ ইকুয়াল টু 8 16 0 0। 16,800 ভোটার ছিল টোটাল। 16,800, অপশন ডি এখানে কারেক্ট। একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যার অনুপাত ছাত্র ছাত্রী 2:3। যদি 20% ছাত্র এবং 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর হার কত? ধরো আমি ধরে নিলাম, আমার সুবিধার্থে 200 আর 300 ধরে নিলাম। কেন ধরলাম? প্রথমত হচ্ছে এখানে আমার পার্সেন্টেজে আছে বলে। দেখো, 20% ছাত্র আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। আমার অপ্রাপ্তবয়স্কটা বের করতে বলেছে। তাহলে অপ্রাপ্তবয়স্ক হবে এর 80%, ছাত্রদের 80%, মানে ছাত্রদের 80% মানে কি? 200-র 80%, 200 10% 20, 80% 160, 8 দুগুণী। আচ্ছা, এর 30% হচ্ছে প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মানে 70%। এর 10% কত? 30, 70% মানে 210। টোটাল যদি ছাত্রছাত্রীর সংখ্যা 500 হতো, তার মধ্যে অপ্রাপ্তবয়স্ক কত? 160 প্লাস 210 মানে 70, 370। কত পার্সেন্ট? 370 যদি 500-র মধ্যে হয়, 100-তে কত? 72% অপ্রাপ্তবয়স্ক। আচ্ছা, কি হলো কেসটা এখানে? আচ্ছা সরি, 4 5 20, মাই ব্যাড। 74 হবে, 72 কেন? 20 ছিল না, 74%। অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার। এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে, এবং বাকি আয়ের 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ যদি 10,080 টাকা হয়, তাহলে কত টাকা আয় করেন? আয় যদি, ইনকাম যদি আয় হয়, আয়ের 20% বড় ছেলেকে দেন, তাহলে ওর কাছে আরো 80% পড়ে রয়েছে। বাকি 80%-এর 30% ছোট ছেলেকে দেয়, তাহলে আরো 70% পড়ে রয়েছে, এবং আরো যে বাকি রয়েছে তার 10% দান করে। তার মানে ওই 10% দান করার পরে 90% পড়ে রয়েছে। সেটা হচ্ছে 10,080। আবার সেই আগেরটার মতো 80/100, 70/100, 90/100 ইজ ইকুয়াল টু 10080। একটা জিরো এটা কাটলাম, দুটো জিরো এটার সঙ্গে কেটে দিলাম। এবার 7 দিয়ে যদি কাটি, 7 অক্ষে 7, 4 7 28, 4 7 28। 8 দিয়ে যদি কাটি, 8 অক্ষে 8, 8 8 64, 18। তাহলে ইনকাম কত? 18 ইন্টু 100 ইন্টু 100।
তাহলে ওনার অ্যাকচুয়াল ইনকাম 1,80,000। আচ্ছা, এখানে অপশানে কিছু গন্ডগোল আছে আমার মনে হয়। আরেকবার দেখে নিই। বড় ছেলেকে 20% দান করেছে মানে ওনার কাছে 80% পড়ে আছে। বাকি আয়ের মানে বাকি 80%-এর 30% ছোট ছেলেকে দেন, তারা 70% পড়ে আছে, এবং বাকি টাকার 10% দান করেন, তার মানে ওই 10% দান করার পর 90% পড়ে রয়েছে। না, ঠিকই আছে আমার মনে হচ্ছে। ও আচ্ছা, সরি সরি সরি, এখানে একটা 9 ছিল, আমি খেয়াল করিনি। এটা হবে হচ্ছে 2, সরি। এখানে যদি 2 থাকে তাহলে 2, 1, 2, 3, 4, 20,000 টাকা ওনার অ্যাকচুয়াল ইনকাম। অপশান এ এখানে কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে কি যে অঙ্কগুলো করালাম। ওকে, তো আজকে আমি এই পর্যন্তই রাখবো, কিন্তু যাওয়ার আগে একটা হোমওয়ার্ক দিয়ে যাব, যেই হোমওয়ার্কটা তোমরা বাড়িতে করবে। একটি বাস ও অটোর গতিবেগের অনুপাত বলা আছে 9:5। অটো 5 ঘন্টায় 75 কিলোমিটার গেলে বাসটা 4 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা বের করতে হবে। সোজা প্রশ্ন। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে এটুকু এক্সপেক্ট করতেই পারি যে একটা ভিডিওতে লাইক করে দাও, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করো যদি তাদেরও যদি উপকার হয় একটু। আর আমাদের পাশে থাকো, ভাল লাগবে আমাদেরও। রেগুলার ভিডিও বানানোর মোটিভেশন তোমরাই। তোমরা যদি ভিডিওগুলো রেগুলারলি ফলো করো তাহলে আমাদেরও ভাল লাগবে যে আরও বেশি করে ভিডিও আনার। আমার ইচ্ছা আছে আরও বেশি পরীক্ষাকে ক্যাটার করার, কিন্তু তার জন্য আমাদেরও একটা মোটিভেশন দরকার, এবং মোটিভেশন হচ্ছে তোমাদের সাপোর্ট। সেটা পাশে থাকলে অবশ্যই আমরা আরও নতুন নতুন ভিডিও এবং অন্যান্য পরীক্ষাগুলোকেও ক্যাটার করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।